সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আয়নিক বন্ধন নিয়ে কথা বলবো, অর্থাৎ আয়নিক বন্ধনের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে চলে যাই আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কি সেটা দেখে আসি। এখানে দেখো, তোমাকে যদি বলা হয় আয়নিক বন্ধন কাকে বলে, তখন তুমি বলবে যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। এবার তোমার সহপাঠী একজনকে যদি বলতে বলা হয়, আচ্ছা বলো তো আয়নিক বন্ধন কাকে বলে, তখন সে কিন্তু উত্তর করলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। এরপর দেখো তৃতীয় একজনকে, তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো তো আয়নিক বন্ধন কাকে বলে, তখন সে বলল যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে তোমাদের হয়তো মনে এমন প্রশ্ন জাগবে, সংজ্ঞা কি হয়নি যে বারবার জিজ্ঞাসা করছে? হ্যাঁ হয়েছে, তবে আমি তোমাদের সাজেস্ট করব এই তিনটে সংজ্ঞাই সঠিক। তবে সব থেকে তোমাদের মনে রাখার যেটা, অর্থাৎ যা দিয়ে তুমি 1 সেকেন্ডের ভিতরে বলতে পারবে যে এটি আয়নিক বন্ধন, অর্থাৎ এই বন্ধনটি আয়নিক বন্ধন, সেই সংজ্ঞাটি হচ্ছে তৃতীয় নম্বর সংজ্ঞাটা। এটা যদি তুমি সবসময় মনে রাখো তাহলে আয়নিক বন্ধন চিনতে তোমার একদম ভুল হবে না। অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। এখন যেহেতু ধাতু এবং অধাতুর কথা বলছে, তাহলে এখন আমরা চলো ধাতু কোনগুলো আর অধাতু কোনগুলো এটা আগে জেনে আসি। যে ধাতু বা কাকে বলবো আর অধাতু বা কি, কারণ পর্যায় সারণীতে কিন্তু 118টি মৌল আছে। কোনটি ধাতু কোনটি অধাতু তা কিন্তু হঠাৎ করে বলা সম্ভব নয়। তাই সেজন্য আমাদের জানতে হবে ধাতু কোনগুলো, অধাতু কোনগুলো, এটা কিভাবে আমরা শনাক্ত করব। তো আসো ধাতু কি সেটা নিয়ে আমরা কথা বলি। ধাতু হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে সেসব মৌলগুলিকে ধাতু বলা হয়, শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত। তাহলে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তার ভিতরে ধাতু কোনগুলো সেটা আমরা কিভাবে বুঝবো? আগে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে দেখব সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে। যদি একটি থাকে তাহলে সেগুলো ধাতু, যদি 2টি থাকে তাহলেও ধাতু, যদি 3টি থাকে তাহলেও ধাতু, কিন্তু হাইড্রোজেন ছাড়া, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু ধাতু নয়, তাই বলছে হাইড্রোজেন ব্যতীত। এবার চলো জেনে আসি অধাতু কোনগুলো। তাহলে দেখো অধাতু কোনগুলো তা জানার আগে আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। তাহলে আমরা যে ধাতুর কথা বলছি যে শেষ কক্ষপথে অর্থাৎ শেষ অরবিটালে কয়টি থাকবে? 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন, তাকে বলা হবে ধাতু। তো দেখো আমরা পর্যায় সারণী থেকে যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 3, তাহলে প্রথম কক্ষপথে আছে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে আছে 1টি, তাহলে এর সর্বশেষ কক্ষপথ কোনটা? দ্বিতীয়টি। তাহলে এখানে যেহেতু 1টি আছে তাহলে নিয়ম অনুযায়ী লিথিয়াম একটি ধাতু। এরপর দেখো ম্যাগনেসিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি দেখি তাহলে প্রথম যে কক্ষপথ সেখানে আছে 2টি, দ্বিতীয় যে কক্ষপথ সেখানে আছে 8টি, 2টো 4টে 6টা 8টা। এরপর দেখো তৃতীয় যে কক্ষপথটা, তৃতীয় কক্ষপথে কয়টি আছে? 2টি। তাহলে যেহেতু ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে শেষ কক্ষপথে থাকছে অবশিষ্ট
2টি। তাহলে যেহেতু 2টি থাকছে, তাহলে ম্যাগনেসিয়াম কি হবে? একটি ধাতু হবে। ঠিক একইভাবে দেখো অ্যালুমিনিয়ামের কথা যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা আছে 13, এর শেষ কক্ষপথে আছে 1টি, 2টি, 3টি, অর্থাৎ শেষ কক্ষপথে যদি 3টি থাকে তাহলেও সেটা ধাতু। দেখো আরও 2টি মৌলের কথা আমরা চিন্তা করি। এখানে দেখো পটাশিয়ামের কথা। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 19, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথেও 8টি এবং চতুর্থ যে কক্ষপথটা সেখানে আছে অবশিষ্ট কোনটি? 1টি। অর্থাৎ শেষ যে শক্তি স্তর বা শেষ অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? 1টি। তাহলে পটাশিয়াম হচ্ছে ধাতু। এরপর দেখো ক্যালসিয়ামের কথা বিবেচনায় আনলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 20। একইভাবে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথেও 8টি এবং চতুর্থ যে কক্ষপথ সেখানে আছে 2টি। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে আছে 2টি, সর্বশেষ অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2টি। তাহলে ক্যালসিয়াম নিয়ম অনুযায়ী ধাতু। তাহলে এভাবে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, 2 অথবা 3 থাকে তাহলে আমরা বুঝবো, চোখ বন্ধ করে বলে দেব এটা হচ্ছে ধাতু। এরপর আমরা অধাতু বিষয়টা একটু জেনে আসি। অধাতু কাকে বলে? অধাতু হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ অরবিটালে 4টি, 5টি, 6টি এবং 7টি ইলেকট্রন অবশিষ্ট থাকবে তাদেরকে বলা হবে অধাতু। তাহলে ধাতুর ক্ষেত্রে বলা হয়েছিল 1টি, 2টি অথবা 3টি, আর অধাতুর ক্ষেত্রে বলছে 4, 5, 6, 7। 4টিও থাকতে পারে, 5টিও থাকতে পারে, অর্থাৎ সর্বশেষ অরবিটালে 4টি, 5টি, 6টি এবং 7টি এর যে কোনোটা যদি থাকে তাহলে আমরা বুঝবো ওই মৌলটি অধাতু। তো দেখো আমরা উদাহরণের মাধ্যমে সেটা আরও একটু ক্লিয়ার হয়। এখানে দেখো কার্বনের কথা বিবেচনা করি। কার্বনের পারমাণবিক সংখ্যা আছে 6। তাহলে প্রথম যে অরবিটাল সেখানে আছে 2টি, দ্বিতীয় অরবিটালে আছে 4টি, অর্থাৎ মোট হচ্ছে 6টি। তাহলে দ্বিতীয় যে অরবিটাল সেখানে আছে কয়টি? 4টি। তাহলে কার্বন একটি অধাতু। এরপর দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। প্রথম অরবিটালে আছে 2টি, দ্বিতীয় যে অরবিটাল সেখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে যেহেতু 5টি আছে তাহলে নাইট্রোজেনও একটি অধাতু। অক্সিজেনের ক্ষেত্রে দেখো কয়টি আছে শেষ কক্ষপথে? শেষ অরবিটালে আছে 2টি, 4টি, 6টি। তাহলে অক্সিজেনও একটি অধাতু। এরপর দেখো ফ্লোরিনের শেষ কক্ষপথে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে ফ্লোরিনেরও শেষ কক্ষপথ আছে 7টি, তাই ফ্লোরিন একটি অধাতু। তাহলে আমরা ধাতু এবং অধাতু কিন্তু চিনে গেলাম, অর্থাৎ কোনটি ধাতু কোনটি অধাতু তা আমরা সহজেই এটা বলে দিতে পারবো। তো দেখো পর্যায় সারণী থেকে আরও একটু জেনে আসি। এখানে দেখো আমরা পর্যায় সারণীতে অবস্থিত গ্রুপ 1-এ এরা কিন্তু সবাই ধাতু। গ্রুপ 1-এর যারা আছে সবাই হচ্ছে ধাতু। তাহলে গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে তা সেই নামগুলো একটু জেনে আসি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরপর দেখো গ্রুপ 2 এরাও কিন্তু সবাই ধাতু। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এরা কিন্তু সবাই ধাতু। গ্রুপ 2-তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, বেরিয়াম, এটা বেরিয়াম, এটা আছে বেরিলিয়াম, এটা আছে বেরিয়াম, আর এটা আছে রেডিয়াম। তাহলে গ্রুপ 1 এবং 2 এই গ্রুপের 1 এবং 2 গ্রুপের সকল মৌলগুলো হচ্ছে ধাতু। কিন্তু অধিক যে সকল ধাতু ব্যবহৃত হয় সেই ধাতু এবং যে অধাতুগুলো ব্যবহৃত হয় সেগুলো একটু আমরা চিনে আসি। পর্যায় সারণীর সবগুলো কিন্তু সচরাচর ব্যবহৃত হয় না, অধিক ব্যবহৃত হয় এরকম ধাতুর কয়েকটি নাম আমি তোমাদের সামনে
লিখে রাখছি। দেখো, অধিক ব্যবহৃত ধাতু ও অধাতু সমূহ। ধাতুর ভিতর দেখো লিথিয়াম ব্যবহৃত হয়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। এই ধাতুগুলো কিন্তু অধিক ব্যবহৃত হয়, তোমরা সবসময় কিন্তু এগুলোর সামনে পাবে। আবার দেখো অধাতুর ক্ষেত্রে অধিক ব্যবহৃত অধাতু কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, হাইড্রোজেন। এগুলো হচ্ছে অধিক ব্যবহৃত অধাতু। তাহলে দেখো আমরা এখন উদাহরণ লক্ষ্য করি, নিচের মৌল দুটি লক্ষ্য করি। এখানে দেখো, এখানে আছে সোডিয়ামের একটি চিত্র ইলেকট্রন বিন্যাসের, যেখানে প্রথম অরবিটালে 2টি, দ্বিতীয় অরবিটালে আছে 8টি এবং শেষ অরবিটালে আছে 1টি। তাহলে যেহেতু শেষ অরবিটালে 1টি ইলেকট্রন আছে, আর ক্লোরিনের ক্ষেত্রেও দেখো ক্লোরিনের হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা। তো প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে আছে 2, 4, 6, 7টি। তাহলে দেখো ক্লোরিন মনে মনে ভাবছে যে আমার শেষ কক্ষপথে আছে 7টি, আমার যদি আর 1টি ইলেকট্রন হতো তাহলে আমি অষ্টক পূর্ণ করতে পারতাম। আবার ঠিক একইভাবে দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে আছে 1টি, সে চাইবে এই 1টি ইলেকট্রনকে দান করে দিতে। অর্থাৎ যে দান করে সেই তো ধনী, তাই না? দান করে সেও ধনী। তাহলে দেখো এই ক্লোরিনের কিন্তু একটা ইলেকট্রন দরকার, তাহলে অষ্টক পূরণ হবে, অর্থাৎ 7টা আছে, আর একটা পেলে 8টি হবে। কিন্তু অপরপক্ষে সোডিয়ামের কি হচ্ছে, 1টি ইলেকট্রন সে দান করতে চাচ্ছে, কিন্তু কাকে দান করবে পাচ্ছে না। তাই আমরা যদি সোডিয়ামের অবস্থা বিবেচনা করি, সোডিয়াম কিন্তু খুব দুঃখের ভিতর আছে, সে একটা ইলেকট্রন কাকে দিবে সেই চিন্তায় সে দুঃখে দিন যাপন করছে। অন্যদিকে দেখো ক্লোরিন ভাবছে আমার 7টি ইলেকট্রন, আমার আরেকটি ইলেকট্রন দরকার, আমি কোথা থেকে আরেকটি ইলেকট্রন পাই, তার জন্য সেও কিন্তু মন খারাপ করে আছে, সেও দুঃখ দুর্দশার ভিতর আছে। তো বলছে কি যে সোডিয়াম ক্লোরিনকে বলছে, ক্লোরিন তোমার তো একটি ইলেকট্রন দরকার, তুমি কি আমার একটি ইলেকট্রন নিবে? তো তখন কিন্তু ক্লোরিন খুব খুশি যে আমি তো একটা ইলেকট্রন চাচ্ছিলাম, এত সময় কিন্তু আমার একটা ইলেকট্রনের অভাব ছিল, ভাই তুমি আমাকে দাও, একটা ইলেকট্রন দাও। তখন সোডিয়াম কি করবে, এই একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে। যখন সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেবে, তখন সোডিয়াম প্লাস গঠিত হবে। অর্থাৎ ইলেকট্রন দান করে দিলে যে আয়ন গঠিত হয় সেটাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে কিন্তু সোডিয়ামের ক্যাটায়ন উৎপন্ন হবে। এরপর দেখো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তখন কিন্তু ক্লোরিন আর ক্লোরিন থাকছে না, তখন ক্লোরিন আয়নে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ তখন এটা হবে অ্যানায়ন, অর্থাৎ ক্লোরিন অ্যানায়ন গঠন করবে। তখন সোডিয়াম এবং ক্লোরিন একত্রিত হয়ে গঠিত করবে সোডিয়াম ক্লোরাইড। এরপর দেখো আমরা আরও একটি যৌগের কথা চিন্তা করি, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের কথা। এখানে দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে শেষ অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা আছে 2টি। প্রথম অরবিটালে আছে 2টি, দ্বিতীয় অরবিটালে আছে 8টি এবং শেষ যে অরবিটাল সেখানে আছে 2টি। এখন ম্যাগনেসিয়াম বলছে যে আমার 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাহলে ম্যাগনেসিয়ামের কিন্তু 2টি ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে। এখন ক্লোরিন আসছে ওই 2টি ইলেকট্রন নেওয়ার জন্য। এখন ক্লোরিন যখন আসছে, ক্লোরিনের দেখা যাচ্ছে কি শেষ কক্ষপথে আছে 2, 4, 6, 7টা। ক্লোরিন বলছে কি আমার তো 7টি আছে, আমাকে একটি ইলেকট্রন দাও, আমি দুটো নিতে পারবো না, আমার 7টি আছে, আমার দরকার আছে একটি, তুমি যদি একটি দাও তাহলে আমি অষ্টক পূর্ণ করতে পারবো। কিন্তু ম্যাগনেসিয়াম বলছে আমি যদি একটি তোমাকে দিই তাহলে আরেকটি আমার থেকে যাচ্ছে, তাহলে আরেকটি দেওয়ার জন্য তুমি
আর একটা ক্লোরিন ভাইকে তুমি ডেকে নিয়ে আসো। তো তখন কি বলছে যে ঠিক আছে, আমি আর একটা ক্লোরিন ভাইকে ডেকে নিয়ে আসছি। তো ঠিক একইভাবে আর একটা ক্লোরিন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কি তার শেষ কক্ষপথে 7টি আছে। সে বলছে আমাকে একটি দাও। তাহলে ম্যাগনেসিয়াম কী করলো, এই ক্লোরিনকে একটা দিল আর এই ক্লোরিনকে একটা দিল। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম তার 2টি ইলেকট্রন দুটো ক্লোরিনকে দেওয়ার পরে গঠিত হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হলো। আমরা আরেকটা উদাহরণ যদি খেয়াল করি, এখানে দেখো অ্যালুমিনিয়াম ধাতু। এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যদি তার অরবিটালটা বিবেচনা করি তো শেষ অরবিটালে আছে 3টি ইলেকট্রন। তো অ্যালুমিনিয়াম বলছে যে আমার তো 3টি ইলেকট্রন আছে, আমি 3টি ইলেকট্রন দিতে চাই। তো এখন ক্লোরিন আসছে যে আমাকে দাও। তো ক্লোরিনের দেখা যাচ্ছে কি শেষ যে অরবিটাল, সে শেষ অরবিটালে 7টি আছে। তো একটা ক্লোরিন বলছে কি আমার তো 7টি আছে, আমার একটি দরকার, আমাকে অ্যালুমিনিয়াম তুমি আমাকে একটি দাও। তো অ্যালুমিনিয়াম বলছে না না, আমি তোমাকে একটি দিলে আমার আরও 2টি থেকে যায়, তুমি আরও 2টি তোমার ক্লোরিন ভাইকে ডেকে নিয়ে আসো। তো যথা আজ্ঞা, ঠিক ওইভাবে 2টি ক্লোরিন কিন্তু চলে আসলো। আসার সাথে এই ক্লোরিন বলছে আমাকে একটি দাও, এই ক্লোরিন বলছে আমাকে একটি দাও, এই ক্লোরিন বলছে আমাকে একটি দাও। তাহলে অ্যালুমিনিয়ামের যে 3টি বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন ছিল, এই 3টি ইলেকট্রন কী করলো, এই 3টে ক্লোরিনকে দিয়ে দিল। 3টে ক্লোরিনকে দেওয়ার সাথে গঠিত হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এইভাবে ধাতু যে মৌলগুলো হচ্ছে ধাতু, তারা ইলেকট্রন প্রদান করে যৌগ গঠন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় এভাবে ইলেকট্রন প্রদান করে যখন যৌগ গঠন করে, সেই গঠিত যৌগকে আমরা আয়নিক যৌগ বলি, বা যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের আর এক নাম তড়িৎযোজী বন্ধন। আমরা উদাহরণের মাধ্যমে এই সকল চিত্রগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে উদাহরণের মাধ্যমে আমরা এটাগুলো দেখতে পারলাম। এবং এরপর দেখো আরও 2-একটা উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে কোনগুলো, আরও অনেকগুলো উদাহরণ আমরা দেখতে পারি। উদাহরণ দেখে কিভাবে কোনগুলো আয়নিক বন্ধন, কোনগুলো সমযোজী বন্ধন, এগুলো কিন্তু আমরা সহজে চিহ্নিত করতে পারি। তো আমাদের আলোচ্য বিষয় ছিল আয়নিক বন্ধন। তো যখনই তোমরা এই উদাহরণগুলো দেখবে, সাথে সাথে যখন দেখবে সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তাকে বলে আয়নিক বন্ধন। তাহলে আমরা এটাকে বলবো আয়নিক বন্ধন। এরপর দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ধাতু এবং অধাতু মিলে বন্ধন, তাহলে এটাকে হচ্ছে আয়নিক বন্ধন। এরপর দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে ধাতু এবং অধাতু মিলে গঠিত বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করা যায় তোমরা সবাই আয়নিক বন্ধন সম্পর্কে খুব ভালো বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটু দেখাবো যে যেখানে দেখো এখানে বলছে যে কোনো গ্রুপের ধাতুর সাথে কোন গ্রুপের অধাতুর যৌগ গঠিত হবে সেই বিষয়ে একটু দেখে আসি। আয়নিক বন্ধন তো আমরা চিনলাম, তো এখন আমাদের একটু জেনে রাখা দরকার যে কোন গ্রুপের ধাতুর সাথে আসলে কোন গ্রুপের অধাতুর যৌগ গঠিত হয়। আমরা জানি আয়নিক বন্ধন হচ্ছে ধাতু এবং অধাতুর মিলন। ধাতু এবং অধাতুর সাথে বিক্রিয়া করলে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তো এখন এই কোন গ্রুপের ধাতুর সাথে কোন গ্রুপের অধাতু এভাবে বন্ধন গঠিত হয় সেটা একটু দেখে আসি। গ্রুপ 1-এর ধাতুসমূহের ইলেকট্রন বিন্যাসে দেখা যায়
সর্বশেষ অরবিটালে একটি ইলেকট্রন থাকে। তাহলে গ্রুপ 1-এর যে সকল ধাতু আছে সেই ধাতুসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এদের সর্বশেষ অরবিটালে একটি ইলেকট্রন থাকে এবং গ্রুপ 17-এর অধাতু সমূহের শেষ অরবিটালে 7টি ইলেকট্রন অবশিষ্ট থাকে। তাই গ্রুপ 1 সবসময় গ্রুপ 17-এর মৌলের সাথে যৌগ গঠন করবে, কারণ তার 17 নম্বর গ্রুপে যারা থাকে তাদের সর্বশেষে কয়টি থাকে? 7টি। সর্বশেষে থাকে 7টি, আর গ্রুপ 1-এ থাকে একটি। তাহলে এই একটি ইলেকট্রন এই 7টির সঙ্গে মিলিত হয়ে অষ্টক পূর্ণ হয়, অর্থাৎ ধাতুগুলো একটি ইলেকট্রন দান করে এবং অধাতুগুলো ওই একটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে গ্রুপ 1-এর সঙ্গে গ্রুপ 17 আয়নিক বন্ধন গঠিত হয়। দেখো আমরা এভাবে একটু জেনে নিতে পারি। গ্রুপ 1-এর সঙ্গে যোগ করি গ্রুপ 17, অর্থাৎ গ্রুপ 1-এর মৌল গ্রুপ 17 এর মৌলের সঙ্গে যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠিত হয়। আর গ্রুপ 2 যেটা মৃৎক্ষার ধাতুর গ্রুপ, এই ধাতুগুলো গ্রুপ 16-তে অবস্থিত যে মৌলগুলো আছে তার সঙ্গে যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠিত হয়। এর ভিতর দেখো একটা কথা না বললেই নয়, এর ভিতর অ্যালুমিনিয়াম যে মৌলটি, এই মৌলটির সর্বশেষ অরবিটালে 3টি বিজোড় ইলেকট্রন থাকায় এটি 3টি ইলেকট্রন দান করে। কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এটি হলো একটা ব্যতিক্রম মৌল, কারণ নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি লাভ করে তাহলে সেটা কিন্তু তোমার 18 নম্বর গ্রুপের মৌল নিয়ন। কিন্তু এর আগে আমরা যে নিয়মটা পড়লাম যে গ্রুপ 1-এর সঙ্গে গ্রুপ 17, গ্রুপ 2-এর সঙ্গে গ্রুপ 16, কিন্তু গ্রুপ যে মৌল অ্যালুমিনিয়াম এটা কিন্তু এর ব্যতিক্রম দেখায়। এটা 3টি ইলেকট্রন শেষ কক্ষপথে থাকায় এই 3টি ইলেকট্রন কি করে? দান করে দেয় এবং তার কাছাকাছি যে মৌল নিষ্ক্রিয় মৌল নিয়ন তার ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আয়নিক বন্ধন সম্পর্কে একটা যথেষ্ট ধারণা পেয়েছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।